হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প তাদের তো বর্তমানে ফর্ম ফিল আপ চলছে ফিল্ড ভেরিফিকেশানে, এবং ফিল্ড ভেরিফিকেশন প্রসেসও শুরু হয়ে গেছে। আফটার ফর্ম ফিল আপ বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়ে গেছে এবং সেই তথ্যগুলোকে ভেরিফাইড করা শুরু হয়ে গেছে। কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প যে ফিল্ড ভেরিফিকেশানের ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিভিন্ন ত্রুটি চলে আসছে সূত্র মারফত আপডেট। এবং এই যে ত্রুটিগুলো আসছে, এই ত্রুটিগুলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ত্রুটি, অর্থাৎ যেখানে আজকে যে জিনিসটা আমার লেখার দরকার ছিল না সেই জিনিসটা আমি লিখে দিয়েছি, বা যেখানে যে আমার যে তথ্যটা সেটা আমি পুরোপুরিভাবে না লিখে আংশিক তথ্য লিখে আমি শেয়ার করেছি, যেটা মানে হচ্ছে জমির অংশ। এবং সবথেকে বড় কথা, যারা বিশেষ করে ওয়ারিশান প্রপার্টির মধ্যে রয়েছে, যাদের এখনও অবধি মিউটেশন হয়নি বা আরওয়ার আসেনি, সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে এই যে লিগাল যে কোয়েশ্চেনগুলো আপনাদের থেকে পেয়েছি, এবং যদিও আমি অ্যাডভোকেট সংখ্যতে আমার যে আরেকটি লিগাল ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি শেয়ার করবো এটা, এবং এই রিলেটেড যাবতীয় যা ভিডিও সেখানেই শেয়ার করি থাকি। তার ফলে ওয়ারিশান রিলেটেড যাবতীয় যা কোয়েশ্চেনগুলো আপনাদের কাছে আশা করি পাবো আজকে, সেগুলো সেখানে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। তবে আমি পুরোপুরি ফর্ম ফিল আপটা বলে দিচ্ছি। ফিল্ড ভেরিফিকেশন প্রসেস যেটা রয়েছে সেই ক্ষেত্রেও জানিয়ে দিই যে এই প্রসেসটা হচ্ছে একদম বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা, এবং সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলোকে চেক করা। তার পরবর্তীতেই কিন্তু এই যে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসবে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের একটা সবথেকে বড় প্রশ্ন যেটা, যারা আজকে তৃণমূল আমলে আবেদন করেছিল অ্যাপ্রুভাল হয়নি, বা যাদের নতুন ক্যান্ডিডেট যারা, তারা কিভাবে আবেদন করবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমরা আশা করব সরকারের তরফ থেকে এই যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে তাদের এটা ক্লিয়ারেন্সের পরবর্তীতে নতুনদের যাতে আবেদনের সুযোগ দেয়। কারণ ফর্ম ফিল আপের মাথার উপরই একটা আইডি লিখতে হচ্ছে, যে কৃষক বন্ধু আইডি, এবং সেটা যারা নতুন তাদের কাছে নেই। তবে এই ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন জাগছে, এবং আমরা আশা করব, এবং আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলবো, শেয়ার করব কি আপডেট চলে আসছে। বা চলুন তার আগে দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্প সঠিকভাবে ফর্ম ফিল আপে একদম পুরোটা বলে দিচ্ছি, এবং তার সাথে কী কী ডকুমেন্টস জমা করতে হবে সেগুলো আমি একবার রিভাইজ করে দিচ্ছি। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। কৃষক বন্ধু ফর্ম ফিল আপের জন্য প্রথমত ফর্মটা লাগবে, তার জন্য আমি চলে এসেছি কৃষক বন্ধু www.gov.in ওয়েবসাইটে চলে এসেছি, এবং এখানে চলে আসলে স্ক্রল করে চলে আসবো। চলে আসার পরবর্তীতে এখানে দেখবো এই যে আদেশ স্মারকলিপি ও বিজ্ঞপ্তি, স্ক্রল করে চলে আসবো একদম এই যে লাস্ট যে অ্যানেক্সারটা রয়েছে এটা ডাউনলোড করে নেবেন। এখানেই রয়েছে এই যে ফর্মটা, এবং এটা ডাউনলোড করে নিয়ে এই ফর্মটা আসবে, ওপেন হবে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে বলে দিই, এই যে আইডি নাম্বার যেটা কৃষক বন্ধু, সেটাও আমাকে কিন্তু এই ওয়েবসাইট থেকে গিয়েই দেখতে হচ্ছে। তার জন্য আমার আধার কার্ড এবং আমাকে ট্র্যাক স্ট্যাটাস করে আমাকে ডিটেলসটা বার করতে হচ্ছে। আচ্ছা, তার পরবর্তী এখানে আমার প্রথমত তথ্যের বিবরণীতে আমার কৃষক বন্ধু বলে দিয়েছে তার নামটা পুরো এখানে লিখতে হচ্ছে, এবং যে নামটা দেবেন সেটা যেন পাসবইতেও থাকে, এবং ডিবিটি লিঙ্ক অতি অবশ্যই পাসবই হতে হবে। তার বাবার নাম দিচ্ছেন এখানে, অথবা তার যে ছেলে যদি মহিলা হয় তাহলে তার হাজব্যান্ড নাম দিচ্ছেন। তো তার পরবর্তী এখানে চলে আসছে ঠিকানা আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছেন, পুরো জেলা দিয়ে দিচ্ছেন, ব্লক গ্রাম পঞ্চায়েত দিয়ে দিচ্ছেন, মৌজা বা ভিলেজ দিয়ে দিচ্ছেন আপনি আপনার। তার পরবর্তী এখানে আছে, এগুলো একদম ইজি জিনিস, আমি যেগুলো একদম সহজ জিনিস একটু তাড়াতাড়ি করে বলছি ব্যাপারটা, কারণ এগুলো আপনারা জানেন অনেকে। ব্যাংকের বিবরণ, এখানে আপনি আপনার পুরো ব্যাংকের নামটা দিচ্ছেন, তার সাথে ব্যাংক ও শাখার নাম এখানে, আচ্ছা নেম অফ দ্য ব্যাংক, আচ্ছা ব্যাংকের বিবরণে 4-এর কতে আপনি আপনার ব্যাংকের নাম দিচ্ছেন, এবং কমা দিয়ে আপনি আপনার ব্রাঞ্চটা লিখে দিচ্ছেন। লাইক ধরুন কারো পিএনবি অ্যাকাউন্ট হলে তাহলে পিএনবি লিখছেন, কমা ধরুন আপনার যেটা ব্রাঞ্চ রয়েছে, ধরুন গড়িয়া লিখলাম, তাহলে এইভাবে লিখে দিলেন। তার পরবর্তী এখানে চলে এলো আইএফএসসি কোড, সেটা আপনার পিএনবি যে আইএফএসসি তার সংশ্লিষ্ট আপনার যে ব্রাঞ্চের কোড সেটা আপনি পাসবই পেয়ে যাবেন, লিখে দিচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে লিখতে হবে। আধার কার্ডে সংযুক্ত মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে, আপনার যেটা আধার লিঙ্ক মোবাইল নাম্বার, কারণ আধার লিঙ্ক মোবাইল নাম্বার না থাকলে কিন্তু এই প্রকল্পটা আপনি সুবিধা পাবেন না, তাই এটা অতি অবশ্যই করে নেবেন, কারণ পেমেন্টের অসুবিধা হবে। তার পরবর্তী আপনার আধার নাম্বার দিচ্ছেন, আপনার দিচ্ছেন এবার এপিক নাম্বার দিচ্ছেন, অর্থাৎ বর্তমানে আপনার যেটা আপনার বর্তমান মানে আপনার যেটা ভোটার কার্ডের নাম্বার। এসি নাম্বার মানে হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার দিচ্ছেন, অর্থাৎ যেটা বিধানসভার নাম আপনার নাম্বার রয়েছে। এবং পার্ট নাম্বার যেটা, এগুলো পুরো আপনি ওই বর্তমানে যে লাস্ট ভোট দিয়েছিলেন এসআইয়ের যে আপনাকে একটা লিস্ট একটা কপি দিয়েছিল আপনার বিএলও, সেখানেই সমস্ত পেয়ে যাবেন যে পার্ট বা যে অংশ থেকে আপনি ভোট দিয়েছিলেন সেই পার্ট নাম্বারটা লিখছেন, এখানে বিধানসভার নাম্বার লিখছেন। তার পরবর্তী এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছেন ভোটার কার্ড ওয়াইজ। এটা কেন চাইছে, কারণ এটাকে গুরুত্বপূর্ণ প্রথম ভেরিফাই
ভেরিফাইড করা হবে। এটা ভেরিফাইড হবার পরবর্তীতেই কিন্তু ফিল্ড ভেরিফিকেশানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটাই, এই আপনার ভোটার কার্ডে যেন নামটা থাকে। তার পরবর্তী এখানে এসআইআরে যদি আপনি 2026-এ যদি আপনার বাতিল হয়ে গেছে তাহলে আপনি লিখছেন ইয়েস, না হলে আপনি এখানে নো লিখে দেবেন। এবং এই কারণে অনেকে কিন্তু ক্যান্সেল হচ্ছে, কারণ অনেকে এখানে ভুল করে ইয়েস লিখে ফেলছে। যারা অ্যাপিল করে রেখেছে তারা এখানে ইয়েস দেবেন, যারা অ্যাপিল করেনি তারা এখানে নো লিখবেন। এবং অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, এবং এক্ষেত্রে আপনার যারা সিএ আবেদন করে রেখেছেন এবং পেন্ডিং রয়েছে বর্তমানে তারা ইয়েস দেবে, বাকিরা নো দিচ্ছে। তার পরবর্তী পিএম কিষাণে যদি আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস অতি অবশ্যই দিয়ে দেবেন, মিথ্যে তথ্য বা কোনো তথ্য লোকাবেন না। প্রধান পেশা, এক্ষেত্রে আপনি আপনার যে প্রধান পেশা সেটা আপনি লিখে দিচ্ছেন, লাইক আমি বললাম আমি কৃষক, তো এইভাবে কৃষক লিখে দিচ্ছেন। তার পরবর্তী চাষযোগ্য জমি বিবরণ, এটা দেখুন এইখানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কী কী আছে? জেএল নাম্বার, অর্থাৎ জেএল নাম্বার যেটা আপনি আপনার পর্চাতে পেয়ে যাবেন, আপনার জেএল নাম্বার যেটা সেটা লিখবেন। তার পরবর্তী খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বার আপনি লিখছেন, দাগ নাম্বার আপনি লিখছেন। এখানে একটা ব্যাপার আছে, অনেকের আছে তাদের কিন্তু একাধিক দাগে তাদের একাধিক খতিয়ান আছে এবং সেই রেসপেক্টে তারা কিন্তু কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে চাইছে। তো সেখানে কিন্তু আপনি আপনার একাধিক দাগ নাম্বার জাস্ট কমা দিয়ে দিয়ে, খতিয়ান নাম্বারও কমা দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে, দাগ নাম্বারটাও কমা দিয়ে দিয়ে দিতে হবে। অনেকের থাকে দাগ নাম্বার একটা, খতিয়ান নাম্বার দুটো হতেই পারে। তো কারণ একটা মিউটেশন প্রথমে করা ছিল, পরবর্তী মিউটেশন যেটা করেছে সেটা পরবর্তী সংযোজন অর্থাৎ অ্যাডিশন না হয়ে আপনার ওই জমিটার সাথে নতুন করে একটা খতিয়ান ফেলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তাহলে খতিয়ান নাম্বারটা কমা দিয়ে দিয়ে লিখছেন এবং দাগ নাম্বারটা লিখছেন। তার পরবর্তী বলে দিই চাষযোগ্য জমির পরিমাণ কত রয়েছে, চাষযোগ্য অর্থাৎ কাল্টিভেটেড ল্যান্ড কত রয়েছে সেই এরিয়া, সেই যে আপনার যে জমিটা যেটা শালি জমিটা রয়েছে সেটা আপনি এখানে লিখছেন। তারপরে বলে দিচ্ছে আরওয়ারের তারিখ এবং ডেট অফ আরওয়ার, অর্থাৎ কত তারিখে আপনি আরওয়ার অর্থাৎ পর্চা ডাউনলোড করেছেন এবং আপনার কাছে রয়েছে কাগজটা, সেটা ডেটটা আপনি এখানে লিখে দিচ্ছেন। পর্চা ডাউনলোড করার জন্য ই ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং বর্তমানে খুব ইজি প্রসেস সেটাও যা দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন, বলে দেবো। অলরেডি অ্যাডভোকেট সংকটে এই ভিডিও দেওয়া আছে। তারপরে চলে এসছে জমি দখলের ধরন, দেখুন এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্ষেত্রে অনেকে আছে তারা ওয়ারিশন সূত্রে রয়েছে, অনেকে আছে তারা কিন্তু যারা আজকে ধরুন আজকে হস্তান্তর হয়েছে অথবা অর্থাৎ যাদের ধরুন আজকে ট্রান্সফার হয়েছে, বা ধরুন যাদের আজকে যারা সেল ডিডের মাধ্যমে অর্থাৎ বিক্রয় কোবালার মাধ্যমে যারা আজকে কিনেছে বা দানপত্র করেছে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা সেভাবেই লিখে দিচ্ছে। যারা আজকে ওয়ারিশের মাধ্যমে সম্পত্তি অর্থাৎ ঠাকুরদার থেকে বাবা পেয়েছে সম্পত্তি বা বাবার থেকে ছেলে পাচ্ছে, তো সেইখানে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে যে আপনার এই যে আপনি এটা টাইপ অফ পজিশনটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি ওয়ারিশান সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনি এটা পাচ্ছেন। এবং এক্ষেত্রে আপনাকে একটা ওয়ারিশন সার্টিফিকেট মেবি জমা করতে হতে পারে আপনার ডকুমেন্টসের সাথে, যদিও সেটা এখানে উল্লেখ করেনি, বাট বিগত সরকার কিন্তু ওয়ারিশন সার্টিফিকেট নিত। তাই ওয়ারিশন সার্টিফিকেটটা আপনি আপনার পঞ্চায়েত থেকে তুলে নিন বা আপনি আপনার যে মিউনিসিপ্যালিটি হলে বা আপনার যে জায়গা রয়েছে আপনি সেখান থেকে তুলে নিন এবং সেখান থেকে আপনি কিন্তু জমা করে দেবেন ওয়ারিশন সার্টিফিকেট। কারণ যা অনেকেরই আছে মিউটেশন আছে সেটা ঠাকুরদার নামে রয়েছে। ধরুন আজকে রাম হচ্ছে একজন যার নামে হচ্ছে আজকে টোটালি জমিটা মিউটেড হয়ে রয়েছে, তার ধরুন দুটো ছেলে এ এবং বি, তার মধ্যে দুটো ছেলে ধরুন আলাদা আলাদা থাকে এবং তাদের জমিটাকে দুটো ভাগে ভাগ করে নিই, সেটা আনডিভাইডেড প্রপার্টি হিসাবে ধরুন বর্তমানে রয়েছে। এরা অ্যাপ্লাই করতে চাইলে এদের কিন্তু ওয়ারিশনে কাগজ লাগবে এবং সেখানে তাদের আলাদা যে জমি সেই ভাগটা দেখাতে হবে। অনেক ক্ষেত্রেই তারা পার্টিশন করলে পার্টিশন ডিড দেবেন, পার্টিশন ডিড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারিশন সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট এবং এটা সংশ্লিষ্ট অফিসে গিয়ে একবার কথাও বলে নেবেন, আমিও কথা বলে পরবর্তী কনফার্ম করে দেবো। তার পরবর্তী আয়কর, ইনকাম ট্যাক্স দেন কিনা, তো এটা নো হবে, নো করে দিচ্ছেন। যারা ইনকাম ট্যাক্স দেয় তারা তো আর এর মধ্যে আসছেও না। তার পরবর্তী হচ্ছে আপনার ওয়াইফের ডিটেলস দিতে হবে, অর্থাৎ স্পাউস ডিটেলসে এখানে আপনার যে ওয়াইফের নাম দিচ্ছেন এবং যারা আজকে ওয়াইফের নামে মেন অ্যাপ্লাই হবে তাহলে সেখানে হাজব্যান্ডের নাম দিচ্ছেন স্পাউসে। তার পরবর্তী এখানে আপনার স্পাউস অর্থাৎ যিনি ধরুন আপনার ওয়াইফ তার ব্যাংকের ডিটেলসগুলো দিচ্ছেন, ব্যাংকের নাম এবং আইএফএসসি অ্যাকাউন্ট নাম্বার সব কিছু, মোবাইল নাম্বার দিচ্ছেন, আধার নাম্বার দিচ্ছেন, ভোটার কার্ডের ডিটেলসগুলো দিচ্ছেন এবং তিনি কি কেবিএন কৃষক বন্ধু সুবিধা পায় তো ইয়েস হলে ইয়েস, না নো করে দেবেন। এসআইআরে আজকে তাদের যদি নাম কাটা যায়
তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এগুলো সব নো হবে, ঠিক আছে? এটা নো। এবং যাদের আজকে ট্রাইব্যুনালে অ্যাপিল করেনি তারা নো, যাদের নাম রয়েছে অলরেডি। এবং যেখানে বলে দিচ্ছে পিএম কিষাণে বা সিএ যারা অ্যাপ্লাই করেনি তারা এখানে নো লিখছে। তারপরে বলে যে পিএম কিষাণে এক্ষেত্রে আপনি কি বেনিফিশিয়ারি, ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। প্রধান পেশা কি, সেটা হতে পারে হাউস ওয়াইফ হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন হাউস ওয়াইফ লিখে দেবেন। বোঝা গেল? তো গৃহকর্ত্রী লিখে দিচ্ছেন। তার পরবর্তী এখানে আপনার এখানে একটা সাইন করতে হবে এবং টোটাল ডিটেলসটা বলা আছে যে যা বলছি সব সত্যি এবং কোনো রকম কোনো মিথ্যে তথ্য আমি শেয়ার করছি না। যদি পরবর্তী প্রমাণ হয় যে মিথ্যে তথ্য দিয়ে আমি টাকাটা নিচ্ছি, তাহলে কিন্তু লিগাল অ্যাকশন গভর্নমেন্ট নিতে পারে। তো এই মোটামুটি ডিক্লারেশনসটাতে আপনাকে এখানে সাইন করতে হচ্ছে যার নামে কৃষক বন্ধু মেন অ্যাপ্লাই হচ্ছে। তার পরবর্তী এখানে আপনি আপনার নিজের নামটা আবার মোবাইল নাম্বারটা এটা লিখে দেবেন যাতে সুবিধা হয়, কারণ আধিকারিকরা কিন্তু এটাকে সাইন করে তারা কিন্তু এই ফর্ম ফিল আপের পরবর্তীতে ভেরিফাইড করবে। এখানে দুটো প্রশ্ন রয়েছে। প্রথমত প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবে যে তাহলে স্পাউসের ডিটেলস দিচ্ছি মানে তাহলে ওয়াইফ যে আছে সে তো অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করে রেখেছে, আন্ডার ভেরিফিকেশান আছে ধরতে গেলে, অথবা তার পেমেন্ট পেয়ে গেছে ফার্স্টে, তার কি পেমেন্টটা আটকে যাবে? একদমই আটকাবে না। এখানে স্পাউস ডিটেলস কেন চাইছে? এর কারণ হচ্ছে অনেকে আছে সেম জমি দেখিয়ে হাজব্যান্ডও টাকা তুলেছে, ওয়াইফও টাকা তুলেছে। তো এটা যাতে না হয় তার জন্য কিন্তু স্পাউস ডিটেলসটা নিয়ে নেওয়া হচ্ছে। এবং স্পাউস ডিটেলসটা এটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে, সঠিক তথ্য দিতে হচ্ছে। বাট এটার সাথে অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য কোনো কিছুর কিন্তু কানেকশান নেই। বা আপনার ছেলে বা মেয়ে সে ধরুন আজকে যুবশক্তি অ্যাপ্লাই করতে চাইছে, বা যুবশক্তিতেও কিন্তু তার কোনো অসুবিধা হবে না, কারণ কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করছেন ধরুন HOFJ, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে বর্তমানে, সে কৃষক বন্ধু অ্যাপ্লাই করছে, বা যার নামে জমিটা রয়েছে সে কৃষক বন্ধু অ্যাপ্লাই করছে। এবার ধরুন কোনো ব্যক্তি যার নামে কৃষক বন্ধু রয়েছে সে যদি পরবর্তী যুবশক্তি অ্যাপ্লাই করতে চায় সে কিন্তু পাবে না। অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সনস কিন্তু একটাই স্কিম পেতে পারে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার বলে দিয়েছে। তো এটা হচ্ছে টোটাল ফর্মটা। এবার একটু ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। দেখুন ডকুমেন্টস এখানে এদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেখানেই তারা বলে দিয়েছে কী কী ডকুমেন্টস লাগছে। ফটোকপি অফ আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, এবং তার সাথে তার ওয়াইফেরও আধার কার্ড ভোটার কার্ড লাগছে। ROR এর ডিটেলস দিচ্ছেন, ROR এর জেরক্স দিচ্ছেন, এবং তার সাথে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেটা জেরক্স দিতে হবে, বোথ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই। এই ডিটেলসগুলো লাগছে, এর বাইরে খুব একটা ডকুমেন্টস লাগছে না। তবে আমি তার সাথে বলে দেবো এর সাথে আপনি কিন্তু যারা বিশেষ করে ওয়ারিশন সম্পত্তি আছে তাদের ওয়ারিশনে কাগজটা অতি অবশ্যই জমা দেবেন। অনেকে আছে তারা জমি কিনে রেখেছে কিন্তু মিউটেশন করেনি, তো সেই ক্ষেত্রে আপনাকে দলিলটা মেবি জমা করতে হবে, অর্থাৎ জেরক্সটা জমা করতে হবে, প্রমাণ করতে হবে আলটিমেটলি যে জমিটা আপনার। ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। বেস্ট অফ লাক।